দর্শক আমন্ত্রণ যমুনায় শুরুতেই শিরোনাম। থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে আবারও রক্তক্ষয়ী সংঘাত, সীমান্ত এলাকায় ট্যাঙ্ক সহ ভারী অস্ত্র মোতায়েন করেছে দুপক্ষই। পশ্চিম গোলার্ধে প্রভাব ফেরাতে পুরনো পররাষ্ট্রনীতি কার্যকরের ঘোষণা যুক্তরাষ্ট্রের, মন্ডো ডক্ট্রিনের মাধ্যমে আধিপত্য বিস্তারের পরিকল্পনা। ফিলিস্তিনিদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার শর্তে অস্ত্র ত্যাগে রাজি হামাস, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে প্রবেশের আগে নেতানিয়াহুর দাবি হামাসের নিরস্ত্রীকরণ। দর্শক আমন্ত্রণ যমুনা আইডিসকে শিরোনাম দেখছিলেন, এসবের বিস্তারিত সহ আন্তর্জাতিক অঙ্গনের আরও খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। আবারও রক্তক্ষয়ী সংঘাত হয়েছে থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে। দুপক্ষই ট্যাঙ্ক, অস্ত্র সরঞ্জাম জড়ো করছে সীমান্তে। ব্যাংককের অভিযোগ, কম্বোডিয়ার ছোড়া গুলিতে নিহত হয়েছে এক থাই সেনা, আহত হয় বেশ কয়েকজন। জবাবে কম্বোডিয়ার সীমান্তে বিমান হামলা শুরু করেছে থাইল্যান্ড। তবে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, আইন লঙ্ঘন করে থাই সেনারাই আগে হামলা চালিয়েছে। এদিকে আতঙ্কে এলাকা ছাড়ছেন সীমান্তের বাসিন্দারা। একের পর এক বিস্ফোরণে প্রকম্পিত থাই কম্বোডিয়ার সীমান্ত এলাকা। সোমবার ভোর থেকেই লড়াই চলছে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সামরিক বাহিনীর মধ্যে। প্রাণের ভয়ে বাংকারে কিংবা মাটির নিচে আশ্রয় নিচ্ছেন স্থানীয়রা। আতঙ্কে এলাকা ছাড়ছেন অনেকেই। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার ভোর থেকেই লড়াই চলছে দুই পক্ষের সামরিক বাহিনীর মধ্যে। ব্যাংককের দাবি, ভোরে উবন রাচাথানি প্রদেশে কম্বোডিয়ান বাহিনী গুলি চালায়, এতে বেশ কয়েকজন থাই সেনা হতাহত হয়। এ ঘটনার পরপরই পাল্টা জবাব দেয় থাই বাহিনী। মোতায়েন করা হয় যুদ্ধবিমান, হামলা হয় সেখান থেকেও। আগে কম্বোডিয়া অংশ থেকে আমাদের ওপর হামলা হয়। থাই সীমান্তের বেশ কয়েকটি স্থানে হামলা করা হয়। সামরিক বাহিনী বাধ্য হয়ে বিমান বাহিনীর সহায়তা চায়। পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে এর কোনো বিকল্প ছিল না। তবে কম্বোডিয়া সামরিক বাহিনীর দাবি, প্রিয়া ভিহার এবং ওদ্দার মিঞ্চে প্রদেশে থাই সেনারা আগে হামলা করে। এমনকি এই হামলার পাল্টার জবাব দেওয়া হয়নি বলেও দাবি নমপেনের। সকালে সীমান্ত পার হয়ে আমাদের বিভিন্ন লোকালয়ে দফায় দফায় হামলা করে থাই সেনারা, কিন্তু আমাদের সেনারা পাল্টা জবাব দেয়নি, কারণ আমরা যুদ্ধবিরতি চুক্তিকে সম্মান করেছি। গেল জুলাইয়ে ভয়াবহ সংঘাত হয় প্রতিবেশী দুই দেশের মধ্যে। 5 দিনে প্রাণহানির শিকার হয় 48 জন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় হয় যুদ্ধবিরতি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। গোটা পশ্চিম গোলার্ধে মার্কিনী প্রভাব ফিরিয়ে আনতে পুরনো পররাষ্ট্রনীতি কার্যকরের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মন্ডো ডক্ট্রিন বাস্তবায়নের মাধ্যমে দুই আমেরিকা মহাদেশে আধিপত্য বিস্তার করতে চায় ওয়াশিংটন। এইসব অঞ্চলে ইউরোপীয় শক্তির হস্তক্ষেপ ঠেকাতে আরও কঠোর হওয়ার কৌশল গ্রহণ করতে চায় তারা। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর সার্বভৌমত্বে আঘাত হানবে যুক্তরাষ্ট্রের বিতর্কিত এই বৈদেশিক নীতি। আমেরিকা ফর দ্য আমেরিকানস 1823 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জেমস মনরোর নেয়া একটি পররাষ্ট্রনীতি। এই নীতি অনুযায়ী পশ্চিম গোলার্ধ জুড়ে থাকবে কেবলই যুক্তরাষ্ট্রের আধিপত্য। ইউরোপীয় শক্তির কোনো প্রভাব থাকবে না দুই আমেরিকা মহাদেশে। এক ধরনের বাতিল হওয়া মনরোনীতি আবারও কার্যকরের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। নতুন জাতীয় নিরাপত্তা কৌশলের লক্ষ্য পশ্চিম গোলার্ধে মার্কিন প্রভাব ফিরিয়ে আনা। দেশের সুরক্ষার পাশাপাশি গোটা অঞ্চলে মার্কিন প্রবেশাধিকার নিশ্চিতে কাজ করবে এ নীতি, দাবি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের। মাতৃভূমিকে রক্ষা ছাড়াও পুরো অঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকায় আমাদের প্রবেশাধিকার নিশ্চিত করতে এই নীতি ব্যবহার করব আমরা। পাশাপাশি এই গোলার্ধে কোনো প্রতিদ্বন্দ্বী শক্তির হুমকি পুরোপুরি ঠেকাবো। আগের প্রশাসনগুলো মনে করত মনরো নীতির আর কার্যকারিতা নেই, তারা ভুল ছিল। বরং মনরো নীতি এখন সবচেয়ে বেশি শক্তিশালী। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন হস্তক্ষেপ বৃদ্ধির পাশাপাশি এ অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করবে এ নীতি।
অনেকেই মনে করছেন মূলত লাতিন আমেরিকার প্রাকৃতিক সম্পদের দিকেই নজর ওয়াশিংটনের। যুক্তরাষ্ট্র এই অঞ্চল নিয়ন্ত্রণে রাখতে চায় কারণ এখানকার সম্পদগুলো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে কারণেই এই অঞ্চলের দেশগুলোর রাজনৈতিক ও কূটনৈতিক গতিবিধি নজরে রাখছে। ভেনেজুয়েলা পরিস্থিতি এর প্রমাণ। বিশ্লেষকরা বলছেন মনরো ডক্ট্রিনের আওতায় ভেনেজুয়েলা ছাড়াও ওয়াশিংটনের মূল টার্গেট হবে মেক্সিকো, ব্রাজিল ও কলম্বিয়ার মতো দেশগুলো। রেজবানা সায়মা, যমুনা নিউজ। অস্ট্রেলিয়ার সিডনিতে দাবানলের আগুন নেভাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ফায়ার সার্ভিসের এক কর্মী। তবে আগুনে পুড়ে মারা যাননি তিনি, মারা গেছেন গাছ চাপায়। সোমবার প্রকাশিত প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, সিডনির 200 কিলোমিটার উত্তরে বুলাডেলা গ্রামে আগুন নেভাতে গিয়ে গাছের নিচে চাপা পড়েন ওই ব্যক্তি। দুর্ঘটনার পর হার্ট অ্যাটাকের শিকার হয়ে সেখানেই মারা যান 59 বছর বয়সী ওই ফায়ার ফাইটার। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জরুরি বিভাগ সোমবার সকালে নিউ সাউথ ওয়েলস রাজ্যে আগুনে জ্বলছিল 50টিরও বেশি ঝাড়বন। সপ্তাহান্তে দ্রুত ছড়িয়ে পড়া একটি আগুনে এখন পর্যন্ত ধ্বংস হয়েছে সেন্ট্রাল কোস্টের অন্তত 16টি বাড়ি। অস্ত্র ত্যাগে রাজি হামাস, তবে নিশ্চিত করতে হবে ফিলিস্তিনিদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা, এমন মন্তব্য করেছেন স্বাধীনতাকামী সংগঠনটির অন্যতম শীর্ষ নেতা বাসেম নাইম। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে প্রবেশের আগে ইসরায়েলি প্রধানের দাবি হামাসের নিরস্ত্রীকরণ। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের নিশ্চয়তা পেলে সে শর্ত মানতে প্রস্তুত বলে জানিয়েছে হামাস। বহু রক্তপাত আর ধ্বংসযজ্ঞের পর গত অক্টোবরে হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয় ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তির 20 দফা অনুযায়ী শুরু হতে যাচ্ছে দ্বিতীয় ধাপের আলোচনা। এই ধাপের ফোকাস গাজার ভবিষ্যৎ। অঞ্চলটিতে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন ও টেকনোক্র্যাটিক কমিটি গঠন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চুক্তির অন্যতম মূল পয়েন্ট। তবে এই ধাপে ইসরায়েলের মূল দাবি হামাসের নিরস্ত্রীকরণ। উপত্যকায় স্বাধীনতাকামী গোষ্ঠীটির শাসনের অবসান চায় তারা। চলতি মাসের শেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাতে এই বিষয়ে আলোচনা হবে, কারণ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ শেষ পর্যায়ে, দ্বিতীয় ধাপ আরও জটিল হবে। কেবল যুদ্ধবিরতি নয়, হামাসের নিরস্ত্রীকরণ ও গাজাকে অস্ত্রমুক্ত করায় হামাস বলছে তারা অস্ত্র ত্যাগে প্রস্তুত, তবে শর্ত দিয়েছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। প্রয়োজনে দীর্ঘ আলোচনার জন্য উন্মুক্ত বলে জানান সংগঠনের রাজনৈতিক শাখার শীর্ষ নেতা বাসেম নাইম। তাদের অস্ত্র কোথায় কিভাবে ব্যবহার হতে পারে তা নিয়েও কথা বলতে আগ্রহী তারা। দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় হামাস উন্মুক্ত, যা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ তৈরি করবে। ফিলিস্তিনের পূর্ণাঙ্গ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের বিনিময়ে হামাস অস্ত্রত্যাগের আলোচনায় প্রস্তুত। নিশ্চিত করতে হবে ফিলিস্তিনিরা হামলার শিকার হলে যেন তাদের নিজেদের প্রতিরক্ষার ব্যবস্থা থাকে। গাজায় যুদ্ধবিরতি পরিস্থিতি পর্যবেক্ষণে আন্তর্জাতিক দলকে স্বাগত জানালেও ফিলিস্তিনিদের ওপর বিদেশি শক্তির শাসন, আধিপত্য বা নেতৃত্ব মেনে নিতে রাজি নয় হামাস। যুদ্ধবিরতি চুক্তি পর্যবেক্ষণে জাতিসংঘের বাহিনীকে সীমান্তে স্বাগত জানাই। চুক্তি লঙ্ঘন হলে তা নিয়ে রিপোর্ট করুক, সংঘাত এড়াতে ব্যবস্থা নেওয়া হোক। তবে ফিলিস্তিন ভূখণ্ডে কোনো বিদেশি শক্তিকে আধিপত্যের ম্যান্ডেট দেয়া হবে না। যুদ্ধবিরতির মাঝেও গাজায় নিয়মিত আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 2 মাসে প্রাণহানির শিকার 370 জনের বেশি ফিলিস্তিনি। এমন পরিস্থিতিতে ইসরায়েলকে বিশ্বাস করতে পারছে না বলেও স্পষ্ট জানিয়েছেন হামাস নেতা বাসেম নাইম। রেজবানা সায়মা, যমুনা নিউজ। গাজায় তীব্র হয়ে উঠেছে গ্যাসের সংকট। চাহিদার অর্ধেকও পৌঁছাতে পারছে না ক্ষতিগ্রস্ত এলাকায়। এতে গৃহস্থালী রান্না থেকে হাসপাতালের জরুরি সেবা সবখানেই দেখা দিয়েছে চরম বিপর্যয়। লাখো নাগরিক পাচ্ছে না গ্যাস সুবিধা, ফলে রোগবালাই ও দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে উপত্যকা জুড়ে। যুদ্ধবিরতির পরও গাজায় কাটছে না মানবিক সংকট। সবচেয়ে ভয়াবহ আকারে দেখা দিয়েছে গ্যাসের ঘাটতি। গৃহস্থলী কিংবা হাসপাতালের জরুরি সেবা, তাপের মাধ্যমে শীত নিবারণ সবকিছুই এখন থমকে যাওয়ার পথে।
হামাস নিয়ন্ত্রিত সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকে গাজায় প্রবেশের কথা ছিল ৬৬০টি জ্বালানিবাহী ট্রাক, কিন্তু ঢুকতে পেরেছে মাত্র ১০৪টি। সরকারের দাবি, গাজায় সিলিন্ডার গ্যাস বিতরণ করা হচ্ছে নিবন্ধিত পরিবারগুলোই, ফলে বরাদ্দ পেয়েছে মাত্র ২,৫২,০০০ পরিবার। অথচ প্রাথমিক লক্ষ্য ছিল অন্তত ৪,৭০,০০০ পরিবারকে অন্তর্ভুক্ত করা। পরিস্থিতি স্বাভাবিক না হলে খাদ্য সংকটের পাশাপাশি হাসপাতালগুলোতে চিকিৎসা সংকট ব্যাহতের শঙ্কা বাড়ছে। গাজার মানুষ যুদ্ধের ধ্বংসস্তূপে বেঁচে থাকার লড়াই চালাচ্ছে প্রতিদিন। এদিকে আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, মানবিক করিডোর না খুললে গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয় আরও বাড়বে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। দুদিন গুনেও শেষ করা যায়নি প্রতীকী বাবরি মসজিদ নির্মাণের জন্য জমা হওয়া অনুদানের অর্থ। অনুদানের এই অর্থ জমা পড়েছে পশ্চিমবঙ্গ ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার অধীনে। কর্তৃপক্ষ জানায়, ভিত্তিপ্রস্তর স্থাপনের পর জমা হতে থাকে অনুদানের এই অর্থ। বিপুল পরিমাণ রুপি গুনতে নিয়োগ দেওয়া হয়েছে ৩০ জনকে। অর্থ গোনার এই বিশাল কর্মযজ্ঞ চলছে মুর্শিদাবাদের রেজিনগরে হুমায়ুন কবিরের বাড়িতে। এখন পর্যন্ত প্রায় ৪০ লাখ রুপি গণনা করা হয়েছে। গণনা হয়নি এমন আরও বেশ কিছু বাক্স রয়ে গেছে বলে জানানো হয়। এদিকে অনলাইনে জমা হয়েছে প্রায় ৯৩ লাখ রুপি। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় প্রতীকী বাবরি মসজিদের। এ নিয়ে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে রাজ্য জুড়ে। আজকে যেভাবে মানুষ সাড়া দিয়েছে, তাতে আমার এই যে হসপিটাল, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, হেলিপ্যাড, পার্ক এবং হোটেল কাম রেস্তোরাঁ, টোটাল ৩০০ কোটি টাকার মতো বাজেট। আমার ধারণা এটা খুব অনায়াসেই মানুষের সাহায্যে আমরা করে ফেলতে পারবো। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ইউক্রেনের আরও ২টি এলাকা দখলের দাবি করেছে রাশিয়া। খার্কোভ ও দোনেৎস্কের কৌশলগত গুরুত্বপূর্ণ ২টি বসতির নিয়ন্ত্রণ নিয়েছে তারা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গাইডেড বোমা, ড্রোন ও কিনঝাল মিসাইল ছুড়েছে সেনারা। ধ্বংস করেছে ইউক্রেনের যোগাযোগ ও সামরিক অবকাঠামো এবং জ্বালানি ডিপো। দোনেৎস্কের দিমিত্রভ এলাকায় ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলেছে বলেও দাবি করেছে। গ্রিসিনো এলাকা থেকে পিছু হটেছে ইউক্রেনীয় সেনারা। যদিও পুতিন বাহিনীর কাছে নতুন করে ভূখণ্ড হারানোর কথা স্বীকার করেনি কিয়েভ। প্রতিরক্ষা লাইনে লড়াই অব্যাহত রয়েছে বলে দাবি করেছে তারা। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় কমান্ড জানিয়েছে, পোক্রোভস্কে রুশ সেনাদের লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে তারা। মিনোরাদ থেকে পিছু হটেছে রুশ সেনারা। খার্কিভের একটি বাঁধ ঘিরেও রুশ সেনারা আটকা পড়েছে বলে দাবি কিয়েভের। সাগরপথে রুশ বাহিনীর আতঙ্কে পরিণত হয়েছে ইউক্রেনের সি ড্রোন। মিসাইল, বিস্ফোরক এবং বোমা বহন করে নির্দিষ্ট জাহাজ বা সাবমেরিনে হামলা করতে সক্ষম এসব সামুদ্রিক ড্রোন। রুশ বাহিনীর আকাশ এবং স্থল অভিযানের কারণে অনেকটাই পর্যুদস্ত ইউক্রেনীয় সেনারা। এই অবস্থায় সি ড্রোনের মাধ্যমে সাগরপথে প্রতিরোধ গড়ে তুলেছে কিয়েভ সেনারা। মিসাইল সংযুক্ত এই ছোট্ট নৌযান এখন পরিণত হয়েছে রুশ বাহিনীর আতঙ্কে। প্রচলিত নাম সি ড্রোন বা সামুদ্রিক ড্রোন। ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বোমা এবং বিস্ফোরক বহনেরও সক্ষমতা আছে এগুলোর। রাশিয়ার নৌবহরে রয়েছে বিশাল বিশাল সব সাবমেরিন যুদ্ধজাহাজ। এসব মোকাবেলায় ইউক্রেন পানিতে নামিয়েছে তাদের আধুনিক প্রযুক্তির সব ছোট ছোট সি ড্রোন। এরই মধ্যে কিয়েভের ড্রোন হামলার কারণে নৌবাহিনীর কার্যক্রম সীমিত করেছে মস্কো। Today, we've likely reached a plateau. আমাদের হামলার কারণে শত্রুর চলাচল সীমিত হয়েছে। আগে যেসব শক্তিশালী হামলা দেখা যেত, সেগুলো বেশ কিছুদিন ধরেই নেই, কারণ শত্রু তাদের কৌশল পরিবর্তন করেছে। We're working on many fronts. হামলা প্রতিরোধের প্রস্তুতি হিসাবে ড্রোনগুলোকে আরও শক্তিশালী করে তুলেছে ইউক্রেন। ছোট্ট V5 র্যামিং ড্রোন এবং বড় V7 অস্ত্র বহনকারী ড্রোন, উভয়ই রিমোট কনসোল দিয়ে নিয়ন্ত্রিত। সম্প্রতি একটি V7 ড্রোনে যুক্ত হয়েছে পরিবর্তিত মার্কিন সাইড উইন্ডার ক্ষেপণাস্ত্র। The enemy is entrenched. ভবিষ্যতে আমাদের ড্রোনগুলো স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য খুঁজে বের করবে, বেসামরিক জাহাজকে সামরিক জাহাজ থেকে আলাদা করবে এবং নিজেই সিদ্ধান্ত নেবে। আমাদের কাছে ইতিমধ্যেই প্রচুর পরিমাণে ডেটা, ভিডিও এবং অপারেশনাল উপাদান রয়েছে, যা এআইকে প্রশিক্ষণ দিতে ব্যবহার করা যেতে পারে। আকাশ এবং স্থল অভিযানে রুশ বাহিনীর একের পর এক আক্রমণে অনেকটাই কোণঠাসা ইউক্রেন। তবে সাগরপথে এই সি ড্রোনের মাধ্যমে নিজেদের সক্ষমতা জানান দিচ্ছে কিয়েভ সেনারা।
অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শান্তি চুক্তি এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছে মার্কিন বিশেষ দূত কিথ কেলগ। তিনি জানান, শুধু দুটি বড় ইস্যু সমাধান হলেই অগ্রগতি সম্ভব। অমীমাংসিত প্রধান ইস্যু দুটি হল দনবাস অঞ্চল ও রুশ নিয়ন্ত্রণে থাকা জাপোরজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভবিষ্যৎ। এর আগে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে 4 ঘণ্টা বৈঠকে বসে রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা। মার্কিন পরিকল্পনায় কিছু মৌলিক পরিবর্তন আনার তাগিদ দেন পুতিনের শীর্ষ পররাষ্ট্র উপদেষ্টা ইউরি উশাকভ। তবে মস্কো ঠিক কী পরিবর্তন চায় তা স্পষ্ট করেননি তিনি। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে ইউক্রেনের শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা গঠনমূলক হলেও সহজ ছিল না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে এক ফোন কলের পর এমন মন্তব্য করেন তিনি। গতকাল আমরা স্টিভেন উইটকফ এবং জ্যারেড কুশনারের সঙ্গে কথা বলেছি। দিনরাত 24 ঘন্টা একসাথে কাজ করতে প্রস্তুত থাকায় আমি তাদের ধন্যবাদ জানাই। মার্কিন প্রতিনিধিরা ইউক্রেনের মূল অবস্থানগুলো জানেন। আলোচনা গঠনমূলক ছিল, তবে সহজ ছিল না। নারীদের বিরুদ্ধে হওয়া লিঙ্গ ভিত্তিক হত্যাকাণ্ড ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হল ব্রাজিলের রাজপথ। রোববার রিও ডি জেনেরো, সাও পাওলো সহ দেশটির একাধিক শহরে নেমে আসে হাজার হাজার নারী পুরুষ। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি আলোচিত নারী বিদ্বেষী অপরাধের জেরেই আন্দোলনের নামে তারা বিভিন্ন বার্তা লেখা প্লেকার্ড ও পোস্টার হাতে দেখা যায়। বিক্ষোভকারীদের নারী অধিকার সংক্রান্ত নানা স্লোগান দেওয়া হয়। দাবি তোলে লিঙ্গভিত্তিক হত্যাকাণ্ড, ধর্ষণ ও নারী বিদ্বেষ বন্ধের। রং দিয়ে গায়ে প্রতীকী রক্ত মেখেও অভিনব প্রতিবাদ জানান অনেক নারী। সরকারি হিসেব অনুযায়ী 2024 সালে ব্রাজিলে ফেমিসাইড বা লিঙ্গভিত্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন প্রায় 1500 নারী। পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট প্যাট্রিস তালন। রোববার এক ভাষণে একথা জানান তিনি। তার এই ভাষণ প্রচারিত হয় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে। ভাষণে তিনি জানান, সরকার ও দেশের সশস্ত্র বাহিনী বিদ্রোহ গোষ্ঠীর চেষ্টাকে প্রতিহত করেছে। অভ্যুত্থান চেষ্টায় জড়িতদের শাস্তির কথাও জানান প্রেসিডেন্ট। এর আগে একদল সেনা রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় হাজির হয়ে অভ্যুত্থানের ঘোষণা দেয়। কমিটি ফর রিফাউন্ডেশন নামের দলটি জানায় অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলে নিয়েছে তারা। প্রায় 12 ঘন্টা গোলাগুলি পর পুনরায় রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির হয় প্রেসিডেন্ট প্যাট্রিস। যুক্তরাষ্ট্রের শিকাগোয় চাঞ্চল্যকর এক ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে পুলিশ সহ মোট 3 জন। রোববার গভীর রাতে জরুরি নাম্বারে কল করে শহরের সাউথ সাইডের একটি বাসায় গোলমালের তথ্য জানানো হয়। খবর পেয়ে সেখানে পৌঁছায় নিরাপত্তা বাহিনী। গিয়ে দেখতে পায় মারামারি চলছে 2 ব্যক্তির মাঝে। তা থামানোর চেষ্টার সময় হামলাকারী বন্দুকে গুলিবিদ্ধ হন এক পুলিশ সদস্য ও ভুক্তভোগী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরেক পুলিশ কর্মকর্তা ছোড়েন পাল্টা গুলি। এতে সন্দেহভাজন হামলাকারী গুলিবিদ্ধ হয়, তবে ভুলবশত ভুক্তভোগীর গায়ে লাগে আরও একটি গুলি। এরপর আহত 3 জনকে হাসপাতালে নেওয়া হয়। পুরো ঘটনায় শুরু হয়েছে তদন্ত। যমুনা ডেস্ক পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।